বলতেছে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। তুমি পারবে? আপনি যান। সাইফকে আমি টেনে এক পাশে নিয়ে গেলাম। ইয়া আল্লাহ, ওনাকে তো আমি জড়িয়ে ধরেছি। ওই যে তিশান ভাইকে মারছিল, ছাড়াতে পারছিলাম না, তাই জড়িয়ে ধরেছিলাম। কি শক্তি গায়ে, পারছিলাম না। সাইফ আমাকে টেনে তার সামনে নিয়ে। এইসবের মানে কি? কি করছিলে তুমি ওর সাথে? আমি তো আবার রিং বাজতে সাইফ মোবাইল বের করে রিসিভ করলো। হ্যাঁ বলো জি। বলেই বাইকের কাছে চলে গেল। জাহাদ ভাই তিশান ভাইকে তার বাইকে করেই হসপিটালে নিয়ে গেছে। কথা শেষ করে আমার কাছে এসে বলল, জোর করে তোমায় বিয়ে করে নিলে খুব ভালো হতো। রাগ হলো আমার খুব। বাঁচিয়েছে তাই বলে এভাবে বলবে? ক্রুজ ডেভিল লুচু, খালি জুই জুই, আর কোনো কাজ নাই। তিশান ভাই তো অনেক বড় লুচু। তাইশার সাথে রিলেশন ছিল, আবার আসছে আমায় বিয়ে করতে। আমার আব্বুটা কত ভালো, নিশ্চয়ই আব্বু জানে এই ব্যাপারে, তাই রাজি হয়নি। আমার লক্ষ্মী আব্বু। হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছি আর কথাগুলো ভাবছি। অনেকটা পথ বাকি আছে এখনো। এই জুইটা আমার সাইফের কাছে বারবার কল দেয় কেন? আমার সাইফ কেন বললাম আমি? যা সানিয়া, তুই তো ফিদা হয়ে গেলি সাইফের হিরোগিরি দেখে। কি মাইরটাই না দিল তিশান ভাইকে। যেভাবেই হোক এই জুইকে সরাতেই হবে সাইফের থেকে। জানি না কেন এই ডেভিলটাকে আমার এতগুলো ভালো লাগে। কি হ্যান্ডসাম আর ড্যাশিং, আমার ফাইটিংও পারে। ওয়াও, এমন একজনকেই তো মেয়েরা চায় তাদের লাইফ পার্টনার হিসেবে। আর আম্মুকে না, আমাকে ওই ন্যাকা বাবুকেই ঠিক করলো। বাসায় ঢুকতেই আম্মুর মুখোমুখি। উরে বাবা, পুলিশ তো আমার সামনে। এখন যদি ধরা পড়ে যাই তাহলে আর রক্ষা নেই বাবুর বাবুনি হইতে। আসতে এতক্ষণ লাগে? আমি আমতা আমতা করে বললাম, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তার জন্যই তো দেরি হলো। টাকাগুলো কোথায়? কিসের টাকা? টাকামি বন্ধ করো মা। পৃথিবীতে তুমি আমার আগে আসোনি। আমার ডয়ার থেকে টাকা চুরি করছিস কেন? জিব্বায় কামড় দিয়ে সেগুলো তো আমি শেষ করে ফেলেছি। কি শেষ করে ফেলেছিস মানে? তোর সাহস কি করে হলো আমার ডয়ার থেকে টাকা নেওয়ার? পেপারের নিচে, বেডের নিচে কোথাও টাকা লুকিয়ে রেখে শান্তি পাই না। বাপের থেকে আমি, আর মেয়েরা আমার থেকে। টাকা দিয়েছিল, সেগুলো কোথায়? সেগুলো শেষ। কি সেগুলো শেষ মানে? সোফায় বসলাম। কি করছিস? কাকে দিয়েছিস? আম্মু, কাকে দিয়েছি মানে? আমি তো তোমার জন্যই তো সবকিছু করি। আর তুমি? আমার জন্য আবার কি করছিস? আমি অনলাইন থেকে তোমার জন্য, সাইডার জন্য আর আমার জন্য শাড়ি অর্ডার করেছি। আম্মু খুশি হয়ে বলল, তাই নাকি রে? কি কালার? তিনটাই কি একই সাইজ? কালারও সেম, নীল কালার। প্রাইসও একই। ওহো, তীর তো ঠিক জায়গায় ছুঁড়েছি। আম্মু যে রাতে আব্বুর পকেট মারে সেটা আমরা ভালো করেই জানা। তাই আমি সকালে কলেজ যাবার সময় আব্বুর টাকা চুরি করি। তবে এটাকে চুরি বলে না, কারণ ধরা পড়ে যাই। আম্মু তো সেই লেভেলের খুশি। যাক, এক বিপদ থেকে উদ্ধার হলাম। উফ, সাইফকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না। কি কেলানোটাই না কেলালো তিশানকে। আমার হিরো সাইফ। যা, কিসব ভাবছি। হালকা কিছু খেয়ে রুমে এসে দরজা লক করে প্যাকেটটা নিয়ে সোফায় বসলাম। মনেই ছিল না এটার কথা। খুব এক্সাইটেড। কি আর আছে এর ভেতরে? প্যাকেট খুলেই আমার চোখ চড়ক গাছ। এতগুলো কিটক্যাট, ওয়াও, ইয়াম্মি। এত চকলেট দেখে আমার পাগল পাগল অবস্থা। গিফট কার না ভালো লাগে, আর যদি সেটাও সবচেয়ে পছন্দের কিছু হয়। প্যাকেটটা উপর করে সব চকলেটই বিছানায় ঢেলে গুনছি। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে আমি আবারও চমকে উঠি। এখন কি করি? যদি আম্মু অথবা সাইরা হয় তাহলে তো আমি শেষ। হাজারো প্রশ্নের সাগরে আমায় ভাসিয়ে দেবে। তারপর চকলেটগুলো বালিশের নিচে রেখে কম্বল দিয়ে ঢেকে দিলাম। তারপর দরজা খুলে দিতেই সাইরা হুট করে আমায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে ঘ্রাণ নিচ্ছে।
কি সাইরা, এমন অশুভের মতো ধাক্কা দিয়ে ঢুকলি কেন? সাইরা ঘ্রাণ নিতে নিতে বলল। আপনি তোর রুমে এখন চকলেটের ঘ্রাণ আসছে কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আসলেই তো পুরো রুম জুড়ে চকলেটের ঘ্রাণ ভো ভো করছে। আমার তো কেমন জানি লাগছে, কি বলবো এখন একে। দরজা লক করে কি করছিলি? আমার রুম, আমি দরজা লক করব, তাতে তোর কি? আর কেন আমায় ডিস্টার্ব করতে এসেছিস? সাইরা আমার কথা পাত্তা না দিয়ে খাটের দিকে এগোচ্ছে। কাছাকাছি যেতেই আমি সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, কি সমস্যা? সাইরা আমাকে ক্রস করে আমার বালিশের পাশ থেকে একটা চকলেট নিয়ে দৌড় দিতে দিতেই বলল, নিচে যা, মেহমান এসেছে, তোকে ডাকছে। আর সাইরার দেখা পাইকে আমার তো এমন রাগ হচ্ছে যে ইচ্ছে করছে সাইরাকে নিমের জুস বানিয়ে খাওয়াই। বজ্জাত হারামি কুত্তি, সব চকলেট তো আমি লুকিয়ে রেখেছি, তবে একটা চকলেট বালিশের নিচ থেকে বের হয়েছিল আর সাইরা দেখেই সেটা নিয়ে নিল। লজ্জা শরম বলতে মেয়েটার কিছুই নেই। এত মায়ের খাওয়ার পরও শুধু আমার জিনিসের উপরেই তার নজর। আমাকে জ্বালানোর জন্যই এই সাইরা যথেষ্ট। আর নিচে কোনো মেহমান এলো আবার? চকলেটগুলো ড্রয়ারে রেখে লক করে দিলাম। ঘরে তো চোর আছে বলা যায় না, কখন চুরি করে নিয়ে যায়। নিচে গিয়ে দেখি দজ্জাল আন্টি এসেছে, আর সাথে আমার হ্যাবলা আশিক জুহান। আমি সিঁড়ি দিয়ে নামছি আর জুহান আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আন্টির সাথে গল্প করছে। আমি আম্মুর পাশে গিয়ে বসলাম, আন্টিকে সালাম দিলাম। সানিয়া মা, কেমন আছো? জি আন্টি, ভালোই আছি। পড়াশোনা ঠিকমতো চলছে তো? জি চলছে। আন্টি জুহানের দিকে তাকিয়ে, জানা জুহান, তুই সানিয়ার সাথে ছাদ সহ পুরো বাসাটা ঘুরে আয়। তারপর আন্টি আম্মুর দিকে তাকিয়ে বলল, জানি না পা, জুহানের নাকি আপনাদের বাসাটা খুব পছন্দ, আর ও দেখতে চায় বাসাটা কেমন। আম্মু বেচারি জোর করে মুখে হাসি ফুটিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, যা বাসাটা দেখিয়ে তাড়াতাড়ি আয়, তোর না কাল পরীক্ষা। বলেই একটা চোখ টিপ দিলে আমি বুঝতে পারি। আমিও হ্যাঁ সূচক মাথা ঝাঁকালাম, কিন্তু আমারও কোনো ইচ্ছে নেই এই হাবলা গাবলাটার সাথে যাওয়ার। কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। আন্টি জুহানকে বলল, যা বাবা, সানিয়ার সাথে যা। বোনের একটা মাত্র ছেলে তো, আন্টি খুব আহ্লাদে দেখায়। ভাইয়া চলেন। সানিয়া, ও তোমার অনেক বেশি বড় হবে না, জুহান বলেই ডাকতে পারো। এই আন্টি একটু বেশি মধুর হয়ে গেছে, যে কিনা সামান্য তরকারিওয়ালার সাথে ঝগড়া করে, দারোয়ানের সাথেও ঝগড়া করে, এমনকি ডিশওয়ালা হতে কেউ বাদ যায় না, শুধু ঝগড়া আর ঝগড়া করে। উনি যেদিন ঝগড়া শুরু করেন সেদিন আর রক্ষে নেই। কানে হেডফোন গুঁজে দিই আর পুরো মহল্লা তো এক করেন। আমি আরো একটা জোর করা হাসি দিয়ে জুহানকে বললাম, চলেন। জুহানও একটা হাসি দিয়ে আমার পেছন পেছন আসছে। ছাদে গেলাম দুজনে। জুহান তো ভয়ে আমার সাথে কথাই বলছে না। আমি শুরু করলাম, আপনার গার্লফ্রেন্ড ভালো আছে? আমি ইচ্ছে করেই তাকে এই প্রশ্নটা করলাম। বেচারা তো সত্যিই ঘাবড়ে গেছে। মানে থাক থাক, আর বলতে হবে না, লজ্জা পাচ্ছেন বুঝি? আচ্ছা দেখেন আমাদের ছাদ। আমি জুহানকে ছাদ দেখাচ্ছি, হঠাৎ নিচে তাকিয়ে আমি চমকে উঠি। সেই সকালের ছেলেটা হেলমেট পরা দাঁড়িয়ে আছে রাস্তার ওপাশে, আর এখন উপরের দিকে তাকিয়ে আমাকেই দেখছে। আমার তো ভয়ে গলা শুকিয়ে গেছে। এই ছেলেটা আমার বাসার সামনে কি করে? জুহান আমার পাশে এসে এদিক ওদিক দেখে বলল, কি দেখছো তুমি এভাবে? আমি জুহানকে টেনে বললাম, কিছু না, নিচে চলেন। নিচে এসেই দেখি আন্টি আম্মুর সাথে নাস্তা করছে। আন্টি আমাদের দেখে জুহানকে উদ্দেশ্য করে বলল, এত তাড়াতাড়ি দেখা শেষ? ও ভালো। দেখছো তো জুহান আমাদের বাসাটা কেমন, আর কেমন লেগেছে তোমার? জুহান আমার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর। আম্মু আমার দিকে তাকিয়ে ইশারা করলো রুমে যেতে। আমি চলে এলাম। আমি বসে বসে ভাবছি, কে লোকটা এভাবে দাঁড়িয়ে আছে কেন? রাতে ঘুম আসছিল না, তাই শুয়ে শুয়ে গেমস খেলছি। আর আম্মু রুমে এসেই বকাঝকা শুরু করলো। এই সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল, পড়ালেখার তো কোনো খবর নেই, সারাদিন মোবাইল মোবাইল।
এই মোবাইল কি তোকে ভাত দেয়? যত সব এক সাগর কথা শুনিয়ে আমার কানে তালা লাগিয়ে চলে গেল। আজব, যখন পড়তে বসি বা কোনো কাজ করি আম্মুর চোখে পড়ে না, আর একটু মোবাইলটা হাতে নিলেই আম্মুর চোখে পড়ে আর শুরু করে ভাষণ। আম্মু লাইট অফ করে রুম থেকে বেরিয়ে গেল। লাইট অফ করলেও আমার রুমে ছোট্ট একটা ড্রিম লাইট জ্বলে, তাতে অন্ধকার কেটে যায়। আমার যে অন্ধকারে খুব ভয় লাগে। মোবাইলের টোন বেজে উঠতেই রিসিভ করে একটা লম্বা সালাম দিলাম। ওরে বাপরে, আজকে দেখি হুজুর রাজি হয়ে গেছে, ব্যাপারটা কি? সালাম দেওয়া সওয়াব, তাই। তারপর আমরা দুজন সারা রাত কথা বললাম। ঠিক ভোরের দিকে আমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। সকালে উঠেই আবার কলেজের উদ্দেশ্যে চলে গেলাম, নিপার তিন্নি সহ। তবে রিক্সা করে যাইনি, নিপাদের গাড়ি আমাদের পৌঁছে দিয়েছে। কলেজে এসেই জুইয়ের সাথে দেখা। সাইফ, জাহাদ আর জুই একসাথেই বসেছিল। জুই আমাকে দেখেই ডাক দিয়েছে, হেই রাবিশ। আমি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলাম। ওই গোলাপি, কান কি গেছে নাকি আছে? কথাটা আমার কানে ধরলো। আমি নিপা আর তিন্নিকে নিয়ে তাদের কাছে এসে, আপনার চোখ ঠিক আছে তো নাকি গেছে? আমার চোখ তো ঠিক আছে, কেন? কি ইডিয়েট মেয়ে, আমার বেবির সাথে কেমন মিসবিহেভ করছে দেখো তো। ন্যাকামো, পেতনি বুতুম পেঁচা। তোর বেবি সাইফের আমি 14টা বাজাবো, সাথে তোরও। তাহলে আপনার সেই চোখ দিয়ে ভালো করে দেখেন, আমার কান কোথাও যায়নি, আমার সাথেই আছে। সাইফ মুখ বাঁকা করে, ও রিয়েলি? আমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে? হ্যাঁ জুই, আমি কমপ্লিট করছি। জুই আমার দিকে রাগের লুকে তাকিয়ে, নট কল মি জুই, কল মি ম্যাডাম। আমি মুখটাকে বাংলার 5 বানিয়ে, ওকে ম্যাডাম। ভিতরে ভিতরে রাগে ফুসছি, না জানি রাগে কোন সময় ঠুস করে ফুটে যায়। অ্যাসাইনমেন্ট গুলো দাও। সাইফের দিকে তাকিয়ে কোনা চোখে বললাম, ম্যাডাম আপনি কেন এত কষ্ট করবেন, আমি না হয় জমা দিয়ে দেব। ওকে। সাইফ আমার দিকে ভুরু কুচকে তাকালো। আমি তাকে একটা ভেংসিকেটে ক্লাসে চলে গেলাম। ক্লাস চলছে, আমি আমার ক্রাশ রায়ান স্যারকে দেখছি। উফ, যা লাগছে না আজ ওনাকে, জাস্ট ওয়াও। হঠাৎ তিনি আমার ধাক্কা দিয়ে বলল, দেখ নিপা, দেখ সানিয়া, বলে জানালা দিয়ে ইশারা করে কিছু দেখাচ্ছে। হায় আল্লাহ, এটা কি হয়েছে আবার? আমি তো হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছি। কি নিয়ে হাঁটছে বুঝতে পারছি না। আমার দিকে তাকিয়ে অবাক হয়ে আছে নিপা আর তিন্নি। আমি যে হাসছি তাই। এই মেয়েটা কিছু একটা করেছে। আই বল, কি করেছিস তুই? হ্যাঁ, আমি হাসির জন্য কিছু বলতে পারছি না, আর হাসি থামছেই না। প্লিজ জানো, হাসি থামিয়ে বল কি হয়েছে, একটু আমরাও হাসি। আমি এবার কোনো রকম হাসিটা থামিয়ে বললাম, গতকাল জুয়ের অ্যাসাইনমেন্ট সাইডাকে দিয়ে করিয়েছি। বেচারি আমার ভেবে গরু রচনা লিখে দিয়েছে, আর আমি দেখে চুপচাপ সেভাবেই জমা দিয়ে এলাম। তিন্নি আর নিপা তো হেসে হেসে মরেই যাচ্ছে। আসলে সাইডাটা না এমনই, আমার কোনো নোটস ওকে করতে বললে ও উল্টে পাল্টা লিখে আমাকে মাইর খাওয়াতো। আমি তো না দেখেই জমা দিয়ে দিতাম, কিন্তু এইটা দেখে চুপচাপ নিয়ে এসেছি। বেচারি ম্যাডাম এখন পুরো কলেজে অ্যাসাইনমেন্ট হাতে নিয়ে সবাইকে দেখাচ্ছে। এটা পানিশমেন্ট, এভাবে লজ্জা দেওয়া হয়। আমাদের ক্লাসে তো কথা বললে কান ধরে দাঁড় করিয়ে শাস্তি দেয়। এটা স্কুলে কোনো ব্যাপার না, তবে কলেজে খুবই লজ্জাজনক একটা ব্যাপার। না জানি জুই আমাকে কি করবে, কিন্তু আমিও কম না। আমারই কিনা রাবিশ বলে, পেতনি কোথাকার বন্দরমুখী। বুঝ এবার মজা। আমাদের ক্লাসের সামনে দিয়ে যেতেই ছেলেরা শীষ দিতে লাগলো আর জোরে জোরে চিল্লাতে লাগলো, গরু গরু। সবাই তো হাসছে, স্যাররা পর্যন্ত হাসাহাসি করছে। খুব মজার ব্যাপার না? এমন ফান কি সবসময় আসে? ক্লাস শেষে নিপা আমাকে আর তিন্নিকে জোর করে কমন রুমে নিয়ে গেল। কমন রুমে তেমন একটা আশা হয় না, সব ছেলেরা আড্ডা মারে, বসে বসে ক্যারাম খেলে, আর অন্যরা তাদের নিজ নিজ কাজেই ব্যস্ত। কিন্তু আজকে তেমন কেউ নেই, তবে কয়েকজন ক্যারাম খেলছে
আর কিছু ব্যান্ডে টুংটাং শব্দ করে নিজে নিজে গান গাইছে, আর কিছু মেয়ে অন্য পাশে ডান্স করছে। আমরা ঢোকার পরেই সিনিয়র গ্রুপ হুড়মুড় করে ঢুকে কারামে বসলো, কিন্তু আমাদের খেয়াল করেনি। জুই তো সাইফের পেছন পেছন মেকআপে ব্যস্ত, সাইফের পাশে ঘেঁষেই বসলো। আমার তো জুইয়ের ন্যাকামো দেখে ঘৃণা লাগছে। আমি নিপার তিন্নিকে বললাম, চল আমরা বের হচ্ছি। আর তখনই পেছন থেকে ডাক পড়লো, হাই গার্লস। আমরা তিনজনেই পিছনে ঘুরে তাকালাম, সবার চোখ আমাদের দিকে। জুই তো আমাকে দেখে জ্বলে যাচ্ছে। সাইফের একটা হাত চেপে ধরেছে, যা আমার চোখ এড়ায়নি। আরে কই যাচ্ছ তোমরা? তুমি এখানে? কখনো তো দেখিনি। স্মার্ট জগৎ দেখতে এসেছি আর কি, যদি একটু মডার্ন হওয়া যায়। তবে জুইয়ের কথা শুনে আমার ততটা খারাপ লাগেনি। গরুর রচনার কথা মনে পড়ে হেসে দিলাম, আর নিপা তিন্নিকে চোখ টিপ মেরে ইশারায় বুঝিয়ে দিলাম। তারাও হাসছে। এটা দেখে জুই বুঝতে পেরে আমাকে রাগী স্বরে বলল, এখানে হাসির কি হলো যে 32টা দাঁত দেখিয়ে হাসছো? যত সব রাবিশ। সাইফ আমার দিকে এক পলক তাকিয়ে আবার খেলায় মন দিল। একটু পর সাইফ উঠে রুম থেকে বেরিয়ে গেল, আবার ফিরে এলো হাতে একটা বক্স। আমি মেয়েদের ডান্স দেখছি, হঠাৎ আমার দিকে এতগুলা পাউডার এসে পড়লো। আমি পুরো সাদা হয়ে গেছি। সামনে তাকিয়ে দেখি সবাই হাসছে। সাইফ বক্সে পাউডার এনেছিল আর সব আমার গায়ে ছুঁড়ে মেরেছে। জুই তো হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। আর সামাদ, সাহিল, জাহাদ, ওরা এতগুলা মানুষের সামনে এটা না করলেও পারত। জুই সাইফকে একপাশে জড়িয়ে ধরে। ও বেবি, সো সুইট। আমার প্রতিশোধ তুমি নিয়ে নিলে? আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মজা বুঝো? সাইফ হা হা করে হাসছে। নিপা আর তিন্নি ওদের গায়েও কিছু কিছু পড়েছে। আমরা কিছু না বলেই বেরিয়ে গেলাম। রেস্টরুমে গিয়ে সব পরিষ্কার করলাম। ভাবতেও পারিনি হঠাৎ এমন করবে। এই জুইকে এত ভালোবাসা, তার জন্য আমার থেকে এভাবে বদলা নিল। আমার খুব কান্না পাচ্ছিল। আমি তো জুইয়ের সাথে করেছি, তার সাথে তো করিনি। সে কেন আমার সাথে করলো? নিপার কল এলে ও একটু অন্য পাশে চলে যায়, আর তিন্নি তো ওয়াশরুমে। আমি এক পাশে দাঁড়িয়ে সব পরিষ্কার করছি। পুরো মুখে কাপড়ে পাউডার পরে সাদা হয়ে আছে। হঠাৎ আমার টান দিয়ে ফিল্টারের আড়ালে দেয়ালের সাথে চেপে ধরলো, মুখে হাত দিয়ে। মানুষটার চোখের দিকে তাকিয়ে আমি চোখের পানি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে ভুল হবে, আটকাতে পারলাম না। সে টিস্যু দিয়ে আমার মুখের পাউডার মুছে দিচ্ছে। আমি হাত দিয়ে তাকে সরিয়ে বললাম, গরু মেরে জুতা দান করতে এসেছেন? আমি সরি, আসলে আমি তো জাস্ট একটু মজা করছিলাম। কিন্তু কি? জুইয়ের সাথে যা করেছি তার বদলা তো নিয়ে নিয়েছেন। এখনো কি আপনার শান্তি লাগছে না? তুমি কাঁদছো কেন? এখানে কাঁদার কি আছে? ও তাহলে এগুলো কি ছিল? শুনেন মিস্টার সাইফ, আমি আপনার জুইয়ের মতো এত স্মার্ট না। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে ধাক্কা দিয়ে চলে এলাম। নিপা আর তিন্নিও। তুই কই ছিলি এতক্ষণ? আমি পিছনে তাকিয়ে দেখি সে নেই। কই, এখানেই তো ছিলাম। কিছুক্ষণ আগেও তোকে দেখলাম তো, তাই বলছি। নিপা, আমি তিন্নি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। হঠাৎ জায়রা আপু আর হাসনা আপু আমাদের থামালো। কেমন আছো তোমরা? ভালো আপু, আর আপনি? ভালো। কেমন লাগছে আমাদের কলেজ? খুব ভালো আপু। কয়েকদিন পরেই আমাদের কলেজ ফাংশনে তোমরা কি পার্টিসিপেট করবে? না আপু। কেন? কিছু একটাতে তো করো। সানিয়া, ওরা না করলেও তুমি করো। করতে পারো। না আপু, আমি কখনো করিনি। করোনি তো কি হয়েছে, এখন করো। ডান্স করো, পেছনে তো আমি আছি। আমরা সবাই পেছনে ঘুরেই দেখি জাহাদ ভাইয়া। কিরে, তুইও করবি নাকি? কিরে ভাই, কি সমস্যা? জাহাদ আমাদের কাছে এসে, ও কিছু না, সানিয়া একা আছে তো, তাই আর কি আমি একটু হেল্প করতে চাইলাম। জায়রা আপুকে চোখ টিপ মেরে আমি কিছু বলার আগেই, হ্যাঁ আপু, সানিয়ার নাম দেন, আর পার্টনার তো পেয়েছেন।
আমি চোখ বড় বড় করে নিপাকে হালকা একটা ধাক্কা দিয়ে, না না আমি। ওকে, আমি নাম দিচ্ছি তোদের দুজনের। সানিয়া, সাইফের পক্ষ থেকে আমি সরি বলছি। আসলে সাইফটা না একটু বেশি বলে। সেটা তো দেখছি, আর আপনি কেন সরি বলছেন? আপনি তো কিছু করেননি। আমার নাম ধরে ডাকতে পারো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি অবাক হয়ে নিপার তিন্নির দিকে তাকালে ওরাও আমার দিকে তাকায়। থাক, তোমার ডেটের সমস্যা থাকলে দরকার নেই। না না, কিসের সমস্যা? হ্যাঁ, আমরা ফ্রেন্ড হতে পারি, কিন্তু শুধু আপনার অন্য বান্দরগুলোর না। মানে ফ্রেন্ড শুধু আপনি আর অন্যরা হবে না? খাটার সবগুলা। তারপর আমরা যে যার বাসায় চলে এলাম। এসে শাওয়ার করে নিলাম। যা দখল গেছে শরীরের উপর। আম্মু ডাকতে ডাকতে কান ঝালাপালা করে দিল। কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছ কেন? আম্মু ইশারায় আস্তে কথা বলতে বলল। আম্মুর কানে মোবাইল, কার সাথে যেন কথা বলছে। আম্মু মোবাইল হাতে চেপে ধরে বলল, তোর শাশুড়ি ফোন করেছে, তোর সাথে কথা বলবে। আমার মেজাজ এমনিতেই খারাপ ছিল, তার উপর আরো খারাপ লাগছে। মাথা ঝাঁকিয়ে বললাম বলবো না। আম্মু চোখ বড় করলে আর কি করা, না চাওয়া সত্ত্বেও বলতে হলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো, আর আপনি? ভালো। আর কিছুক্ষণ কথা বলে আম্মুকে দিয়ে দিলাম। যত সব ঝামেলা। তবে আন্টি খুবই ভালো। না জানি তার বাবুটা কেমন, যেমনই হোক তাতে আমার কি। সকালে লেট করে উঠে কলেজে যাওয়া, কলেজ থেকে এসে টিভি দেখা, রাতভর অজানার সাথে কথা বলা, ভালোই কাটছিল দিন। জাহাদের সাথেও অনেকটা ফ্রি হয়ে গেছি। অনেক কেয়ার করে আমার। সাইফের তো মাঝে মাঝে দেখা পাই, আর জুইকে সাইফ দিয়ে যায়। যখনই দেখি দুইজনকে একসাথে দেখি, কিন্তু আমার ওদের একসাথে দেখলেই ভীষণ কষ্ট হয়। জাহাদের সাথে আমি অনেকটা ক্লোজ হয়ে গেছি, তবে ইচ্ছে করেই ক্লোজ হয়েছি সাইফকে দেখানোর জন্য। ও যে জুইকে নিয়ে থাকে তাই। তিশান ভাইয়ার কথা ভুলেই গেছি। ওই দিনের মায়ের পর থেকে আর দেখিনি। তবে জাহাদ আমায় বাসার একটু আগেই নামিয়ে দিয়ে যায়, তাই নিশ্চিন্তেই বাসায় যেতে পারি। আর জুইয়ের সাথে তো লেগেই আছে দ্বন্দ্ব। কখনো ক্যান্টিনে তার খাবারের ঝাল মিশিয়ে দিই, তো কখনো হেঁটে যাওয়ার সময় তাকে ল্যাং মেরে ফেলে দেওয়া। আর এসবে বদলা সাইফ সুদে আসলে উসুল করে নেয়। যেমন সেদিন জুইকে ল্যাং মেরে ফেলেছি বলে সাইফ আমাকে কলেজের পিছনে শুকিয়ে যাওয়া কাদা ভর্তি পুকুরে পাজা কোলে করে নিয়ে ছুঁড়ে ফেলে সবাই হাসতে লাগলো। আমিও অনেক স্ট্রং হয়ে গেছি। হেল্প হেল্প বলে উঠতে না পারার ভান করছিলাম। যখন সাইফ ভয় পেয়ে হাত বাড়িয়ে দিল, আমি তাকেও টেনে কাদায় ফেলে দিলাম আর হাসতে হাসতে শেষ হয়ে গেছিলাম। তারপর জাহাদ হাত বাড়িয়ে আমায় উঠালো। সাইফের চেহারা তো দেখার মতো হয়েছে। কি রাগের লুকে আমার দিকে তাকিয়ে সে উঠছে। তারপর কলেজে ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে জাহাদের সাথে বসে বসে গল্প করছিলাম। জাহাদ এমন এমন কথা বলছিল যে আমিও না হেসে পারছিলাম না। হাসতে হাসতে আমি খেতেও পারছিলাম না, তাই জাহাদ আমায় জোর করে খাইয়ে দিচ্ছিল। আর অমনি ডেভিলের এন্ট্রি। জাহাদ এমন এমন কথা বলছিল যে আমি না হেসে পারছিলাম না। হাসতে হাসতে আমি খেতেও পারছিলাম না, তাই জাহাদ আমায় জোর করে খাইয়ে দিচ্ছিল। আর অমনি ডেভিলের এন্ট্রি। চোখ লাল বর্ণ ধারণ করেছে। তাতে আমার কি? আমি সাইফকে দেখে ইচ্ছে করেই জাহাদের হাত থেকে খেতে লাগলাম, আর আরো জোরে জোরে হাসাহাসি করছি। জাহাদ, তুই এখানে? আর আমি তোকে সব জায়গায় খুঁজতে খুঁজতে শেষ। তোর মোবাইলটা সুইচ অফ কেন? ভাইয়া, ওর মোবাইল না আমি অফ করে দিয়েছি, যাতে কেউ আমাদের ডিস্টার্ব করতে না পারে। যখন সাইফ আমাকে আর জাহাদকে ক্যান্টিনে ঢুকতে দেখে, তারপর থেকেই শুধু কল দিচ্ছে বারবার। আমি ইচ্ছে করেই অফ করে দিয়েছি, যাতে সে জলে এত জ্বলছে যে না এসে পারলো না। বেচারা তো রাগের জন্য কথাও বলতে পারছে না। ও তাই? কেন খুঁজছিস আমায়? সাইফ আমার দিকে রাগী লুকে তাকিয়ে। ক্লাস ফাঁকি দেওয়া মেয়ের সাথে এখানে আড্ডা দিচ্ছিস? তাও আবার পিচ্ছি মেয়ে। ও হ্যালো,
কাকে পিচ্ছি বলছেন? আর আমি মোটেও পিচ্ছি না, শুধু শুধু আমাদের মধ্যে নাক ঢুকাচ্ছেন কেন? সাইফ রেগে আমার দিকে তেড়ে এসে বলল, হাউ ডেয়ার ইউ! আমি নাক ঢোকাচ্ছি? বলেই আমাকে ধরতে যাচ্ছিল, আর জাহাদ ওকে টেনে ধরে বলল, লেক্স সাইড, ঝগড়া করিস না প্লিজ। সাইফ আমার দিকে তাকিয়ে, ঝগড়া আমি করছি নাকি ও করছে তুই দেখছিস না? জাহাদ তো সাইফকে ধরে রেখেছে, তাই আমার পাওয়ারও বেড়ে গেছে। আমি সাইফের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মেরে বললাম, ঝগড়া তো আপনিই শুরু করেছেন। কি ঝগড়াটি রে বাবা? সাইফ আরো রেগে আমার দিকে আসতে যাচ্ছিল, জাহাজ জোরে ধরেছে আর আমায় বলল, সানিয়া তুমি এখন যাও, একে আমি ঠান্ডা করছি। ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা না হলে মাথায় গরুর গোবরের প্রলেপ দিলে ঠান্ডা হয়ে যাবে, বলেই আমি দৌড়ে চলে এলাম। সাইফ তো রেগে মেগে আগুন হয়ে গেছে, তাকে রাগাতে আমার খুব ভালো লাগে। সাইফকে দেখিয়ে দেখিয়ে আমি জাহাদের হাত ধরি, ওর সাথে হেসে হেসে কথা বলি, আর সাইফ তো জুইয়ের পাশে বসে বক বক করা সত্ত্বেও আমার দিকে তাকিয়ে থাকে। বেচারা কতদিন হলো শেভ করে না, মুখে খোঁচা খোঁচা দাড়ি, তবে আমার খুব ভালো লাগে, তাকে খুব মানিয়েছে। কিন্তু বজ্জাত জুইটা খালি বলে, বেবি তুমি শেভ করো না কেন? আমার এসব দাড়ি ভালো লাগে না, আজই শেভ করবে। কিন্তু কে শুনে কার কথা? সাইফ আমার দিকে তাকিয়ে আছে, আর আমার দিকে তাকিয়ে জুইকে বললে, তুমি যেমন চাইবে ঠিক তেমনই করবো আমি। তারপর জুই সাইফকে জড়িয়ে ধরলো, আর সাইফ একটা হাসি দিয়ে আমার দিকে চেয়ে রইল। জাহাদ আমার পাশে, তাই যেতেও পারছি না, ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। নিপাত, তিন্নি আর আমি ক্লাস করছি, তবে ক্লাসে আমার একটুও মন নেই, তাই ক্লাস থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। আমাকে টেনে কমন রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। এসবের মানে কি সাইফ? কমন সেন্স নেই নাকি আপনার? আমার একটা হাত পেছনে মুড়ে আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, ক্লাস ফাঁকি দিয়ে ছেলেদের সাথে হাসাহাসি করতে, আড্ডা দিতে আর তাদের হাতে খেতে খুব ভালো লাগে, তাই না? হাত ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। না, ছাড়বো না। ইউ হার্টিং মি, প্লিজ লিভ মি। কেন করছো এসব? কি করছি আমি? সাইফ তার মুখটা পুরোপুরি আমার কাছে এনে বলল, তুমি জানো না? সাইফের নিঃশ্বাস আমার মুখে ছিটকে পড়ছে, আমার বুক তো দুক করা শুরু হয়ে গেছে, একটু কাঁপছিও বটে। ছাড়ুন, আমার ব্যথা লাগছে, সত্যি আমি খুব ব্যথা পাচ্ছিলাম, তাই চোখ থেকে কয়েক ফোঁটা পানি ঝরে পড়লো। আমার চোখে পানি দেখে সাইফ আমার হাত ছেড়ে দিল, কিন্তু আমার গা ঘেঁষে দাঁড়ানো থেকে একটুও নড়ল না। যান আপনার জুইয়ের কাছে, এতক্ষণে বোধহয় আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। ও তাহলে এই ব্যাপার, খুব জ্বলে না? কি জ্বলবে? কোথায় যেন কি পুড়ে যাচ্ছে। আমি এদিক ওদিক শুকিয়ে কই না তো। কারো মন যেন পুড়ছে। আমি বুঝতে পেরে একটা ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে খট করে দরজা খোলার শব্দে সাইফ আমার সাথে একদম লেপটে গেছে। দরজা লক করে নি, আর যদি কেউ দেখে ফেলে আমার বড় বড় নিঃশ্বাস আসছে, এভাবে দাঁড়ানোর কোনো মানে হয়? লেপটে গেছে পুরো আমার সাথে, যেন আমার ভিতরে ঢুকে যাবে। পিছনে দেয়াল আর সামনে সাইফ। আমি নড়তে পর্যন্ত পারছি না, কিছু বলতেও পারছি না। আমার ঠোঁটে আঙুল চেপে ধরেছে, আমার ঠোঁটও কাঁপছে তার আঙুলের স্পর্শে। আমি বারবার কেঁপে উঠছি, পাগল হয়ে যাচ্ছি। সাইফের শরীরের স্মেলটা মাতাল করানোর মতো, ইচ্ছে করছে আমিও তাকে জাপটে জড়িয়ে ধরি। এখন একটু পরেই সে আমায় ছেড়ে দিল, তারপর এমন অবস্থা দেখে একটা মুচকি হাসি দিয়ে বলল, এটুকুতেই তুমি শেষ? যদি কিছু করি তাহলে তো। এমন বলেই আমার দিকে এগোচ্ছে। আমি তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেলাম। সেদিন বাসায় গিয়ে আমি সারা রাত ঘুমোতে পারিনি, পাগল পাগল হয়ে গেছি। যেখানে সেখানে শুধু সাইফ আর সাইফ। জানি না আমায় কি জাদু করেছে। আম্মু
আমার হাবভাব দেখে বলল, ইদানিং তোর কি হয়েছে? আমি খেয়াল করছি তুই আগের মতো নেই। কি ব্যাপার বলতো? তোর হাবভাব আমার মোটেও সুবিধার লাগছে না। আম্মুর কাছে শুনলাম পরীক্ষার পরেই নাকি বিয়ে ফাইনাল করে রেখেছে। তবে আব্বুর এখনো মত নেই। আম্মু যেভাবে পারে সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজি করানোর। আর কুত্তি শাইরা তো আমার মাথা কাচ্ছে। বাবুর বউ, বাবুর প্রেমিকা, বাবুর গার্লফ্রেন্ড এসব বলে বলে বাবু বাবু করে আমার জীবনটাই বাবুময় করে ফেলেছে। তিন্নির বাসা থেকে আরো কয়েকবার প্রস্তাব এসেছে, যা আম্মু সহ রিজেক্ট করে দিয়েছে। তিশান ভাইয়া তো রীতিমতো হুমকি দিয়েছে আমায় জোর করে তুলে নিয়ে বিয়ে করবে। আম্মু অনেক টেনশনে থাকে। তবে আমার কোনো চিন্তা নাই। সাইফ তো আছে আমার। জুইকে তো আমি খুন করেই ফেলবো আমার জিনিস নিয়ে টানাটানি করলে। হনুমানের বউ বুতুম পেঁচা বান্দরনি লজ্জা করে না গায়ে পড়ে কথা বলতে আমার সাইফের সাথে? সত্যি আমার মনে রং লেগেছে। কলেজ ফাংশনের ঠিক একদিন আগেই জাহাদ আমাকে প্রপোজ করে বসলো সবার সামনে। হাঁটু ভাঁজ করে একটা গোলাপের বুকি আমায় বাড়িয়ে দিল আর বলল, আই লাভ ইউ সানিয়া। সাইফের চোখ দিয়ে তো আগুনের ফুলকি বের হচ্ছে। জাহাদ, তুমি এমন আনস্মার্ট রাগী ইডিয়েট টাইপের মেয়েকেই পছন্দ করলে? তোর চয়েস এত খারাপ কেন? সি, আমার আর সাইফের জোড়ি কিতনা অসম হে। বলেই সাইফের গালে একটা চুমু দিল। প্রথমে তো আমি জাহাদের প্রপোজে রীতিমতো অবাক। আমি তো তাকে জাস্ট ফ্রেন্ড ভাবি। আর শুধু সাইফকে দেখানোর জন্যই আমি জাহাদের সাথে একটু বেশি মিশি, তাই বলে প্রপোজ বেশি হয়ে গেল না? কিন্তু জুইয়ের এমন করাটা দেখে আমার মেজাজটা সত্যি খারাপ হয়ে গেল। নিয়ে নিলাম জাহাদের হাত থেকে ফুলের বুকিটা, কিন্তু রিপ্লাই দিলাম না। সামাদ, সাহিল আর বাকিরাও হাততালি দিল। জাহাদ আমাকে জড়িয়ে ধরতে চাইলে আমি ইটস ওকে বলেই ওকে থামিয়ে দিলাম। আর সাইফ এসব দেখে রেগে শেষ হয়ে যাচ্ছে। হাতে থাকা পানির বোতলটা চাপ দিয়ে ফেটে দূরে ছুঁড়ে মারল। তারপর জুইকে জড়িয়ে ধরলো। জাহাদকেও জড়িয়ে কনগ্রাচুলেশন করলো। আমার মোবাইল পানিতে পড়ে নষ্ট হয়ে যাওয়াতে আর অজানার সাথে কথা হয় না। আম্মুর মোবাইল নিয়ে রাতে বসে থাকি, যদি এটাতে কল দেয়, কিন্তু না, কল আসে না। নাম্বারটা আমার জানা নেই। জাহাদ আম্মুরটাতে কল দিয়ে সারা রাত কথা বলতে চায়, কিন্তু কেন জানি না জাহাদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না। তবে অজানার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো। ইচ্ছে করতো সারাদিন কথা বলতেই থাকি, যেন শেষ না হয়। আজ আমি একটা গোলাপি কালারের শাড়ি পরেছি, অনেক সেজেছি, সেই সকাল থেকেই সাজছি। আজই তো কলেজের ফাংশন। নিপা আর তিন্নিও নাকি শাড়ি পরবে, তাই আমিও পরলাম। শাইরা এসে আমার রুমে বারবার চুপি চুপি আমায় দেখছে। মেয়েটার দেখা দেখি এত সুবিধার মনে হলো না। না জানি কি খিচুড়ি পাকাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার দেখছি। শাড়ি প্রথম পরেছি, কোনো ফাংশনে শাড়ি পরে যাই না, আজই প্রথম যাচ্ছি। শাড়ি পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না। তারপর মাঝে মাঝে আম্মুর শাড়ি পরে ছবি তুলতাম, কিন্তু আজ ইউটিউব দেখে দেখে পরেছি। তিন্নি আর নিপাও চলে এসেছে, ওদেরকেও খুব সুন্দর লাগছে। তিন্নি মিষ্টি কালার আর নিপা সবুজ কালারের শাড়ি পরেছে, কালারটা খুব মানিয়েছে তাদের। সানিয়া, ওয়াও, জাস্ট ওয়াও, তোকে যা লাগছে না, সবাই তো শুধু তোকেই দেখতে রয়ে যাবে। রিয়েলি সানিয়া, তোকে আজ খুব সুন্দর লাগছে, বলার মতন না। থাক থাক, আর পাম দিতে হবে না, তোদেরকেও কম সুন্দর লাগছে না। নিচে নামতেই আম্মু আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আম্মু, যাচ্ছি। এইভাবে সেচেগুচে কোথায় যাওয়া হচ্ছে? উফ, ভুলে গেলা, বলেছিলাম না আজ কলেজে ফাংশন আছে। তাই বলে এইভাবে যেতে হবে? আচ্ছা যা, এনে ধর, আমার মোবাইলটা নিয়ে যা। লাগবে না আম্মু, নিপার তিন্নিটা আছে তো। নিয়ে যেতে বলেছি, নিয়ে যা। আমি বাধ্য হয়ে নিলাম। সাইরা পিছন থেকে মিটি মিটি হাসছে। বুঝতে পেরেছি, আম্মুকে এই সাইরাই আমার ব্যাপারে কিছু না কিছু বুঝিয়েছে।
তোকে তো আমি এসেই দেখে নিব। তারপর আমরা বেরিয়ে যেতেই আম্মু আমাদের থামিয়ে দিল। শাহিন ভাইয়াকে বলল আমাদের পৌঁছে দিতে। কি আর করা, ভাইয়ার সাথেই কলেজ গেলাম। জুইকে দেখে তো আমরা আকাশ থেকে পড়লাম। বেচারি মডার্ন ড্রেস বেশি ছোট পড়েছে, অন্যদিন তো একটু বড় পড়ে। আর ওর দিকে তাকিয়ে কত ছেলেরা মজা নিচ্ছে। জুই আমাকে দেখে আমাদের কাছে এসে বলল, তোমাদের তিনজনকেই তো বেহেঞ্জি লাগছে। আমি তোমাদের চিনতেই পারিনি, এতদিন কলেজে এসেও মডার্ন হতে পারোনি, সেই আনস্মার্টের ডিব্বাই রয়ে গেলা। তারপর জুইয়ের মোবাইলে কল এলে। ও বেবি, এই তো আমি বাগানের পাশেই আছি। সুইট হার্ট, কাম ইন ফার্স্ট, আই এম ওয়েটিং ফর ইউ। আমি তো বুঝে গেছি এই বান্দর মডার্ন পেতনিটা আমার সাইফের সাথে কথা বলছে। ভিতরে ভিতরে জ্বলছি, এই সাইফটাও না একটা গাধা। বেছে নিল কিনা এই মডার্ন পেতনিকে, ওর সাথে কি যায়? জুই আমার সামনে চুটকি বাজিয়ে, ও হ্যালো বেহেনজি, কোথায় হারিয়ে গেলা? ম্যাম, আপনাকে যা লাগছে না, ও ফাটাফাটি একদম ইন্ডিয়ান নায়িকা। নিপার তিন্নির দিকে চোখ টিপ মারলে তারাও আমার সাথে তাল মিলালো। পেতনি জুই তো পাম্পে একদম ফুলে ভর্তি হয়ে গেছে, আমিও আরো ভর্তি করে দিলাম। ম্যাম একটা কথা বলি? শিওর, হোয়াই নট। আর সাইফ স্যার আপনাকে দেখে তো পাগল পাগল হয়ে যাবে। সত্যি ম্যাম, ইউ লুকিং সো হট। থ্যাঙ্কস বেহেনজি। ওয়েলকাম ম্যাম। তোর মতো এইসব ছোট ছোট কাপড় পরে মডার্ন হওয়ার চাইতে বেহেনজি হওয়া অনেক বেটার। হঠাৎ পিছন থেকে কথা ভেসে আসলে আমি পিছনে তাকিয়ে তো অবাক হ্যাঁ হয়ে গেছি। সাইফ, জাহাদ, সামাদ আর সাহিল চারজনেই 4 কালারের পাঞ্জাবি পরেছে, কিন্তু সাইফের কালার আমার সাথে পুরোপুরি ম্যাচিং। হোয়াটস এ মিরাক্কেল! সাইফকে খোঁচা খোঁচা দাড়িতে আর পাঞ্জাবিতে দেখে তো আমার বুকের ভিতর হাতুড়ি দিয়ে ঢোল পিটাচ্ছে। একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? পাগল করে ছাড়বে আমায়। আমি জাহাদকে না দেখে শুধু সাইফকেই দেখছি, আর সে আমায়, আর জাহাদও আমায় দেখছে। জাহাদ কাছে এসেই আমায় জড়িয়ে ধরতে চাইলে আমি তাকে বাধা দিয়ে বলি, লুকিং নাইস। ইউ লুকিং সো হট বেবি। সাইফ আমার দিকে এখনো তাকিয়ে আছে, তবে তার চোখে প্রচন্ড রাগ দেখছি আমি। জাহাদের কথাটা আমার তেমন ভালো লাগেনি। সুন্দরীর প্রশংসা এভাবে করতে হয়? যদি আমাকে হট লাগে তাইলে এই জুইকে কেমন লাগে? জুই সাইফকে জড়িয়ে ধরে। ও মাই সুইট হার্ট। সাইফ জুইকে ছাড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, রিয়েলি ইউ ওয়াজ সো হট। চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। তারপর সাইফ বুঝতে পেরে জুইয়ের থুতনিতে একটা ঝাঁকুনি দিয়ে, তোমাকেই বলছি। সাইফের গালে হুট করে একটা চুমু দিয়ে, সো সুইট, আই এম লুকিং হট ফর ইউ বেবি। আমার তো রাগে গা জ্বলছে। যা কেউ না বুঝলেও ডেভিলটা বুঝে গেছে আর মুসকে মুসকে হাসছে। সানিয়া চলো আমরা ওই দিকটাই যাই, ওদের একটু একা থাকতে দিই। বলেই সাইফকে একটা চোখ টিপ মারলো। আমি রাগে ফুঁসছি, একা থাকতে দিব মানে? একা একা কি করবে? যত সব। তারপর নিপার দিকে তাকিয়ে, চল। নিপা তিন্নি কোথায়? ওকে দেখছি না যে। তাই তো, গেল কই তিন্নি? তোমাদের এত চিন্তা করতে হবে না, ও যেখানে আছে ভালোই আছে। চিন্তা করব না মানে? আমার ফ্রেন্ডের জন্য আমার চিন্তা করব না তো কে চিন্তা করবে? আপনি? এতই যখন চিন্তা, তাহলে সামনে থেকে যে হাওয়া হয়ে গেছে সেদিকে খেয়াল রাখনি কেন? দেখছিস না কেমন মেয়ে ছেলেদের গায়ে পড়ে ঝগড়া করে? রেগে সাইফের পাঞ্জাবির কলার ধরে বললাম, কি বললি তুই শয়তান? আমি গায়ে পড়া ঝগড়া করি? তুই আমায় ঝগড়াটে বললি? আমি তার কলার ধরে ঝাঁকাতে লাগলাম। জুই আমাকে ধরে টানছে আর বলছে, এই মেয়ে ছাড় আমার বেবিকে, নইলে। আমি জুইকে বলার সুযোগ দিলাম না, একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পেতনি বান্দর শাকচুনি বেহায়া, তোর বেবিরে আজ আমি মেরেই ফেলবো। সাইফও আমার হাত থেকে তার পাঞ্জাবির কলার ছাড়াতে চেষ্টা করছে আর বলছে,
তোমার এত বড় সাহস আমার কলার ধরো? আমি তো তোমাকে জাহাজ, সাহিল আর নিপা মিলে আমাকে ছাড়িয়ে চেপে ধরলো। আর সাহিল সাইফকে। সাইফ আমার কাছে তেড়ে আসছিল, সাইফ আমার দিকে তাকিয়ে। ঝগড়াটে না, গুন্ডিও বটে। কি বললি তুই? কেমন বেয়াদব মেয়ে দেখ, জুনিয়র হয়ে সিনিয়রকে তুই করে বলছে। তোদের ঝগড়া দেখে মানুষে কি বলবে? আর সানিয়া প্লিজ শান্ত হও। কিভাবে শান্ত হব? ছেলেরা এমন ঝগড়াটে হয় এই প্রথম জানলাম। ঝগড়াটে ছেলেরা হয় না, মেয়েরা হয়। নিপা আমার মুখ চেপে ধরে বলল, অনেক হয়েছে, এবার থাম। নিপা, আমার তিন্নি কই? আমি জানি নেকা কান্না করে। এটা ওদেরই একটা চাল। তিন্নিকে এরা কিডন্যাপ করেছে। সাইফের দিকে তাকিয়ে বললাম। কিডন্যাপ করেছে? কি বলিস তুই? কিডন্যাপ করেছে তিন্নিকে? পাগল ছাগলের দল সব এখানে। রাবিশ। পেতনি, তুই চুপ থাক। আমার ব্যাপারে নাক ঢুকালে তোর নাক আমি কেটে দিব, শাকচুনি কোথাকার। বিহেভ ইয়োরসেলফ। সিনিয়র তোমার, ভেবেচিন্তে কথা বলো। সিনিয়র বলে কি যা ইচ্ছে তাই বলবে? আর আমি জুনিয়র হয়ে চুপ থাকবো? মনে মনে বলছি, তোর এত লাগছে কেন শয়তান? তোর বউ লাগে নাকি? সময় নষ্ট না করে চল তিন্নিকে খুঁজি। চল, আমরা পুলিশের কাছে গিয়ে এগুলোর নামে কেস করব, কিডন্যাপের। মাথা কি পুড়ে গেছে? আমি রেগে ছোট একটা পাথর নিয়ে সাইফের গায়ে মারলে সে একটু ব্যথা পায়। তারপর সাইফ আমাকে দেখিয়ে ইয়া বড় একটা ইট নিয়ে ইশারা করে দেখাচ্ছে, মেরে ফাটাই দিব। আমি নিপাকে নিয়ে দৌড়ে চলে এলাম। কি শয়তান রে বাবা, এত বড় ইট দিয়ে মারলে তো আমার মাথা ফেটে চৌচির হয়ে যাবে। আমি আর নিপা তিন্নিকে খুঁজছি, কিন্তু কোথাও পাইনি। নিপা, আমি এই দিকটায় দেখছি, তুই ওদিকটায় দেখ। ওকে, আমি এদিকে সবখানে খুঁজে দেখছি, কিন্তু পেলাম না। শুধু লাইব্রেরি বাকি আছে, পুরো ক্লাস এরিয়া খালি। সবাই নিচে স্টেজের ওইখানে, কিন্তু তিন্নি এখানে কেন আসবে? লাইব্রেরিতে গিয়ে দেখলাম পুরো খালি। বেরিয়ে আসতেই সাইফ ঢুকে দরজা লক করে দিয়ে ভরু কুচকে উপরে তুলে আমার দিকে তাকিয়ে আছে। আমার তো পুরো শরীর কাঁপছে। হে আল্লাহ, এখন কি হবে? ঝগড়া করার প্রতিশোধ নিতে এসেছে? এর সাথে তো আমি একা পারবই না। আমি ভয়ের ছাপটা লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি এখানে কেন? আর দরজা লক করেছেন কেন? সাইফ একটা হাসি দিয়ে বলল, কি বলো, এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আবারও হাসছো? কই না তো। রিয়েলি? ঝগড়া তো খুব ভালোই করতে পারো দেখছি। মোটেও না, আমি ঝগড়া করি না। আর আমি এক পা করে পিছাচ্ছি। কি করি এখন? আর একটু কাছে আসলেই দৌড় দিব। ইয়েস, আমি একটু কাছে আসতেই আমি দৌড়ে পালিয়ে যাচ্ছি, কিন্তু ব্যর্থ হলাম। সাইফও দৌড়ে আমায় ধরে টান মেরে দরজার সাথে চেপে ধরলো। তার দুই হাত দিয়ে আমায় আটকে ধরলো। কি কি করছেনটা কি? ছাড়েন আমায়। এখনো তো কিছুই করিনি। কিছুই করিনি মানে? কিছুই করা লাগবে না, আমি তো এমনিতেই মরে যাচ্ছি। সরেন আপনি, তিন্নিকে খুঁজতে হবে। বেচারি না জানি কোথায় কিভাবে আছে। সাইফ ফু দিয়ে আমার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল, তারপর বলল, চেহারা দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে যাবেন না, কিন্তু রিয়েলিটি তো অন্যরকম। তার ফু দেওয়াতে আমি কেঁপে উঠলাম, কিন্তু তার কথা শুনে আবার রাগ হলো। আমি রেগে বললাম, মানে কি? শুধু ঝগড়া করতেই জানো, আর কিছু জানো না? আমি কিছু বলবো তখনই আঙুল দিয়ে ঠোঁট আটকে দিল। সাইফের প্রতিটা নিঃশ্বাস আমি কেঁপে কেঁপে উঠছি, আর তার স্পর্শে তো আমি পুরাই শেষ। সে আবারও বলল, তিনি আর সামাদ একসাথে আছে, ওরা রোম্যান্স করতে গেছে। তারপর আমার ঠোঁট থেকে আঙুল সরালে আমি অবাক হয়ে বললাম, কি? তিন্নি আর সামাদ মানে? এত মানে করো কেন? ওদের রিলেশন চলছে, কেন তুমি জানো না? কি? এতদিন ডুবে ডুবে জল খাচ্ছে আর আমি কিছুই জানি না? কিন্তু তিন্নি সামাদের সাথে গেল কখন? যখন তুমি আমার সাথে ঝগড়া করছিলে তখন। তাহলে আপনি ইচ্ছা করেই ঝগড়া করেছেন?
আমি না, তুমি করেছো, আর আমি তাল মিলিয়েছি, ওদের সুযোগ দিয়েছি। রেগে বললাম, কই তিন্নি, আমি তো ওকে আজ। সাইফ আমাকে আরো জোরে চেপে ধরে, নিজে তো করতে পারো না, আবার অন্যকে বাধা দাও কেন? কে বললো আমি করতে পারি না? সাইফ ভুরু কুচকে মুখটা আমার আরো কাছে এনে একটা বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে করে দেখাও। আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে ব্যাটা লুচু। এদিকে আমি ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় লাল গোলাপি হয়ে যাচ্ছি। এত লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি কিছু করছি না গোলাপি। আমি কি বলেছি যে আমায় কিছু করেন? ইডিয়েট একটা। কি বললে তুমি? আমি ইডিয়েট? তাহলে তুমি কি? আমি গোলাপি বলেই একটা চোখ টিপ মেরে তাকে ধাক্কা দিয়ে দরজা খুলতেই সে আবারও আমার হাত টান দিয়ে তার কাছে নিয়ে বলল, গোলাপি, তোমায় না আজ শাড়িতে খুব সুন্দর লাগছে। গোলাপি, তার উপর গোলাপি কালারের শাড়ি। আমি লজ্জা পেয়ে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে এলাম। নিচে নামতেই জাহাদের সাথে ধাক্কা খেয়ে পড়তে যাব, অমনি জাহাদ আমায় ধরে ফেলে। উফ সানিয়া, আস্তে, একটু দেখে চলতে পারো না? পড়ে গেলে কি হতো? আমি সরি। কোথায় ছিলে এতক্ষণ? খুঁজতে খুঁজতে তো আমি শেষ। মোবাইল কই তোমার? তিন্নিকে খুঁজছিলাম, তারপর ব্যাগ থেকে মোবাইল বের করে দেখি প্রায় 30টা মিসড কল, 7টা জাহাদের আর সব শাহিন ভাইয়ার। জাহাদ, তুমি একটু ওয়েট করো, ভাইয়া কল দিছে। আমি একটু ওপাশে গিয়ে কল ব্যাক করলাম। শাহিন ভাইয়া মোবাইল থেকে আম্মু কল দিছে। আম্মুর কথা শুনে তো আমার মাথার মেজাজটাই খারাপ হয়ে গেছে। ম্যারিডেনে যেতে বলল, ছেলে নাকি আমার সাথে মিট করবে। আমি আচ্ছা বলেই লাইন কেটে মোবাইলটা অফ করে দিলাম। মুডটাই নষ্ট করে দিল। যাব না, বেটা বাবু ওয়েট করতে করতে মরেগা। কি হলো সানিয়া, কোনো সমস্যা? আমি একটা হাসি দিয়ে, না কিছু না। তুমি নিপা আর তিন্নিকে দেখেছো? নিপা তো তোমার সাথেই ছিল, আর তিন্নিকে তো কোথাও দেখলাম না। তুমি না দেখলেও আমি দেখেছি। ওই যে ওরা আসছে, নিপা, তিন্নি, সামাদ আর সাহিল। সাইফ আর ওই শাকচুনিটা একসাথেই এদিকে আসছে। তিন্নিকে দেখে তো আমার ইচ্ছে করছে ওরে মেরে তক্তা বানিয়ে ফেলি। সাইফের চোখে চোখ পড়তেই ও আমায় একটা চোখ টিপ মারলো। সানিয়া, তুই এখানে? আর আমি তোকে খুঁজতে খুঁজতে শেষ। তিন্নিকে খুঁজতেই তো রাগে চোখে তিন্নির দিকে তাকালাম। তিন্নিকে খুঁজতে খুঁজতে আপনি নিজেই হারিয়ে গেলেন, আর সবাই আপনাকে খুঁজছে। কি আজও মেয়ে রে বাবা। সানিয়া, তোর কি মনে আছে একটু পরেই তোর পারফরমেন্স? সাইফ, সামাদ, সাহিল আর জুই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। এই আবার কি পারফরমেন্স করবে? বেহেনজির পাঠ করবে নাকি? সানিয়া তো জাহাদের সাথে ডান্স করবে। এবার সবাই চুপ হয়ে গেল, আর সাইফ আমার দিকে বাঁকা চোখে তাকালো। জাহাদ আমার হাত ধরে বলল, যাকে লাইফ পার্টনার বানাবো তাকে ডান্স পার্টনার তো করতেই পারি, তাই না সানিয়া? আমি আনকমফোর্টেবল বোধ করছি, তারপরও জোর করে একটা হাসি দিয়ে মাথা ঝাঁকিয়ে সায় দিলাম। জুইও যে সাইফের বাহু ধরে চিপকে আছে, সেজন্যই আমি জাহাদের হাত ছাড়লাম না। কিন্তু সাইফ আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আমি তিন্নির দিকে তাকিয়ে, তুই কোথায় হারিয়ে গেছিলি? আমি তো ভাবছিলাম পেপারে হারানো বিজ্ঞপ্তি দিব, আর না হলে থানায় কেস করব। গিয়েছিলি কোথায় তুই? তিন্নি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে থাক, আর ব্যাখ্যা দিতে হবে না, চলো সবাই, শো শুরু হয়ে গেছে। সবাই একসাথে যাচ্ছি, কিন্তু জাহাদটা এখনো আমার হাত চেপে ধরেই আছে, ছাড়ছেই না। সাইফ তো হনহনিয়ে সবার আগে চলে গেছে, আর এই জাহাদ আমাকে ধরে রেখেছে। তাই সবার পিছনে পড়ে গেছি। সবার যাওয়া হলেও আমার আর যাওয়া হলো না। জাহাদ আমাকে টেনে অন্য পাশে নিয়ে গেল। তুমি আমায় এখানে আনলে কেন? রোমান্স করতে। মানে? চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। পাগল নাকি? শো না দেখে বাইরে কেন যাব? তাছাড়া আমাদেরও তো পারফরমেন্স আছে। জাহাদ আমার 2 হাত তার 2 হাতে দিয়ে মুঠো করে ধরে। শো মাত্রই তো শুরু হলো, আর পারফরমেন্স এখনো দেরি আছে।
চলো না প্লিজ। না, আমি এখন কোথাও যাব না। জাহাদ খুব জোরাজুরি করছে। প্লিজ চলো না জান, আমার ময়নার টিয়া পাখি, চলো না। ছাড়া হ্যাঁ বলছি না, কারণ আমার জাহাদের সাথে মোটেও যেতে ইচ্ছে করছিল না। আচ্ছা ঠিক আছে, তাইলে চলো ক্লাসে গিয়ে একটু বসি। প্লিজ প্লিজ, মানা করো না। আমি আর কি করব, বেচারা যখন এত করে বলছে, না করতেও পারছি না। ঠিক আছে, বেশিক্ষণ থাকতে পারবো না। তারপর আমি আর জাহাদ 3 তলার কর্নারে ক্লাসে গেলাম। পুরো বিল্ডিং খালি, কাউকে দেখছি না, থাকবেই বা কেন। শো তো চলছে মাঠের পাশে, সবাই সেখানে। ক্লাসে ঢুকে একটা বেঞ্চে বসলাম, আর জাহাদ দরজা লক করতে চাইলে আমি দিলাম না। লক করার কি আছে, এখানে তো পুরো খালি, তাই লক করলো না। জাহাদ আমার পাশ ঘেঁষেই বসলো। আমি একটু সরে বসলাম, সে আবার ঘেঁষে বসলো। আমিও আবার সরে বসলাম। জাহাদ এবার ঘেঁষে বসে আমার হাত ধরে আমাকে তার দিকে ঘুরিয়ে বলল, সানিয়া, আই লাভ ইউ। জানি তো, হাত ছাড়ানোর চেষ্টা করে বললাম। জানো সানিয়া, তোমাকে আজ কত সুন্দর লাগছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শাড়িতে তোমাকে যে কত হট লাগছে, উফ, আমি তো পুরোই শেষ হয়ে যাচ্ছিলাম। নিজেকে কিভাবে যে কন্ট্রোল করেছি বলতে পারবো না। কি বলছো তুমি এসব? ছাড়ো আমার হাত। সানিয়া, এমন করছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? সো কিছু একটা তো করতে পারি। আমার ঠোঁটের দিকে অপলক তাকিয়ে আমার তো রাগে হাত পা কাঁপছে। আমি হাত ছড়িয়ে বললাম, ছি জাহাদ, আমি এইসব মোটেও পছন্দ করি না। আর তুমি এগুলোর জন্যই আমায় এখানে এনেছো? জাহাদ আবার আমার হাত চেপে ধরলো। ভালোবাসি তাই তো চাচ্ছি, আর এসব করা তেমন একটা ব্যাপার না। তোমার কাছে তো আমি বেশি কিছু চাইছি না। সো এই ছিল তোমার মনে? তুমি যেটা চাইছো সেটা কখনোই হবে না। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, ব্রেকআপ। আমি উঠে চলে আসছিলাম, কিন্তু জাহাদ আমার টেনে জোর করে বসিয়ে দেয় আর বলে, এই মেয়ে, কি ভাবো কি তুমি নিজেকে? ব্রেকআপ বললে কি ব্রেকআপ হয়ে যায়? সব তোমার ইচ্ছাই হবে নাকি? তোমার পিছনে ঘুরতে ঘুরতে আমি শেষ। সিনিয়র হয়ে তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছি, তোমার কথা মতো উঠবস করেছি। এত কিছু করার পরও কি পেয়েছি আমি? হ্যাঁ বলো, কি দিয়েছো তুমি আমায়? আর এটুকু চেয়েছি সেটাও দিতে পারছো না। আমার হাত জাহাদের বুকের উপর রেখে বলল, প্লিজ সানিয়া, একটু বোঝার চেষ্টা করো। এখানে কেউ নেই, পুরো ফাঁকা ক্লাস, কেউ কিছু দেখবে না, শুধু তুমি আর আমি। আমি জাহাদের হাত থেকে আমার হাত ছাড়ানোর চেষ্টা করেও পারছি না। না জাহাদ, এটা আমি কিছুতেই পারবো না। এমন জানলে আমি কখনোই তোমাকে মেনে নিতাম না। আর তুমিও সবই জানো। তিশানের কথা আমি তোমায় বলেছিলাম, আর তুমি কি না? ছি জাহাদ, তুমি তো দেখছি তিশান ভাইয়ের থেকেও খারাপ। জাহাদ আমার থুতনি চেপে ধরে তার দিকে টেনে বলল, খারাপের কিছুই তো দেখলাম না, তারপরও খারাপ হয়ে গেলাম। তোমাকে প্রেম করতে বললো কে? প্রেমিকের চাহিদা পূরণ করতে না পারলে সে কেমন প্রেমিকা? জাহাদ, আমি ব্যথা পাচ্ছি, ছাড়ো আমাকে। দাঁতে দাঁত চেপে বললাম, আর প্রেমিকের চাহিদা, এমন অপবিত্র চাহিদা পূরণ করার চাইতে প্রেম না করাই ভালো। কি বললে সানিয়া? প্রেম যখন করেছো পূরণ তো তোমাকেই করতে হবে। প্রেমিক মাই ফুট বলে দাঁড়িয়ে গেলাম। বেরোনোর জন্য পা বাড়াতেই আমাকে টান দিয়ে জাহাদের সাথে চেপে ধরলো। কি বললে তুমি? অনেক অহংকার তোমার, তাই না? জানো, তোমার অহংকার সব আমি ভেঙে গুঁড়িয়ে দিতে পারি। তখন তোমার কি হবে বেবি? জাহাদ আমায় এত জোরে চেপে ধরেছে, ব্যথাও পাচ্ছি আর ছাড়াতেই পারছি না। তাই জাহাদকে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তোর মতো শয়তানদের থাপ্পড় দিলেও পাপ। ছাড় আমাকে, তোকে জুতা পিটা করব। তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় দিলি? তোকে এর মাসুল দিতেই হবে। আমায় জড়িয়ে চেপে আমার গালে চুমু দেওয়ার চেষ্টা করছে। আমি জাহাদের মুখে হাত দিয়ে তার সাথে হাতাহাতি করছি। শয়তানটার এত শক্তি পেরে উঠছি না। ছাড় শয়তান আমাকে, নয়তো আমি চিৎকার করব। ছাড় বলছি। যত চিল্লানো চিল্লা, কেউ শুনবে না।
জাহাদ আমার 2 হাত তার 2 হাত দিয়ে আটকে নিল। আমার হাতে শাড়ির সাথে ম্যাচিং করা কাচের চুড়ি ছিল, সেগুলো ভেঙে আমার হাতে কয়েকটা টুকরো বিঁধল। সব চুড়ি ভেঙেই গেছে। আমি চিৎকার করছি, যেভাবেই হোক আমায় হারলে চলবে না। আমার চিৎকার কি কারো কানে পৌঁছাতে পারবে না? সাউন্ড বক্সগুলো যে ধপধপ করে আমার চিৎকারকে চাপিয়ে দিচ্ছে। কোনো উপায় না পেয়ে মনে পড়ে গেল টিভিতে দেখা একটা কৌশল। আমার হাত তো আটকে আছে, কিন্তু পা তো নয়। তাই হাঁটু দিয়ে যাদের মেইন পার্টে দিলাম একটা, খুব জোরেই দিলাম। এত জোরে দিলাম যে বেচারা আমাকে ছেড়ে নিজের জিনিস নিয়ে ব্যস্ত। আ করে চিল্লাচ্ছে। দরজা আধ খোলাই ছিল। দরজার কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেলাম। আমি তো শাড়ি ঠিক করতে করতে যাচ্ছিলাম, তাই খেয়াল করিনি। উপরে তাকিয়ে দেখি সাইফ। কেন জানি না, তাকে দেখে যেন আমার দেহে প্রাণ জান ফিরে এলো। সাথে সাথে জড়িয়ে ধরলাম। মানুষটা লম্বা হওয়াতে আমি ঠিকমতো জড়িয়ে ধরতে পারছি না, তাই পা উপর করে সব ভর তার উপর দিয়েই তাকে জড়িয়ে ধরলাম। এবার ঠিক আছে। কি যে শান্তি লাগছে আমার। আমি নিশ্চিন্তে বলতে পারি এভাবেই আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। পিছন থেকে জাহাদের শব্দ শুনে আমি সাইফকে ছেড়ে দিয়ে তার পাশে নিজেকে আড়াল করে দাঁড়ালাম। সাইফ, তুই এখানে? সাইফ আমার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, শো বাইরে চলছে, এখানে না। তুমি এখানে কি করছো? আমাকে জাহাদ জোর করে এখানে এনেছে। তারপর বলেই সাইফের পিছনে জড়িয়ে ধরে তাকে ইশারায় বুঝিয়ে দিলাম। সাইফ জাহাদের দিকে রাগী লুকে তাকিয়ে, জাহাদ তুই এতটা নিচ হতে পারলি? তুই আমার বন্ধু হয়েছি। আমি মনে মনে কি যে খুশি। শয়তান কুত্তা, তোকে আজ এমন ধলাই খাওয়াবো না, দেখ আমি কি করি। কান্না করে করে বললাম, জাহাদ খুব খুব খারাপ, ও আমার সাথে। আরো জোরে জোরে কান্না করছি। এই মেয়ে চুপ থাক। সাইফ দেখ, আমি সানিয়াকে ভালোবাসি, আর তুই তো জানিস ভালোবাসাতে অনেক কিছু হয়, আর আমি তো জাস্ট একটা কিস করতে। বেচারা আর কিছু বলতে পারলো না। আমার সাইফ তাকে ধরাস দুমদাম দিতে দিতে শেষ করে দিচ্ছে। ইয়া কি মজা! এত মার দিল যে জাহাদ বেচারা একেবারে বেহুশ হয়ে গেছে। তারপর সাইফ আমার দিকে তাকিয়ে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এলে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন আমি কি করি? যদি আমায় ও মারে, দৌড় দিব? রাগী চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর তার পকেট থেকে টিস্যু নিয়ে আমার গলায় মুছে দিতেই আমি আহ করে শব্দ করলাম। ব্যথা পাচ্ছি, মনে হয় আঁচড় লেগেছে, কুকুর যে লেগেছিল। তারপর হাতে বেঁধে যাওয়া কাচের টুকরোগুলো বের করছে, আর আমি সাইফের কাঁধে চেপে ধরলাম। সাইফ ওর পকেট থেকে রুমাল বের করে আমার হাতে বেঁধে দিল। আমি তার দিকে অপলকভাবে চেয়ে আছি। ভালোবেসে ফেলেছি তাকে। তার ছোঁয়াতে আমি পাগল হয়ে যাচ্ছি। এক অন্যরকম অনুভূতি কাজ করে। তারপর সে আমার দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। হেঁটে বেরিয়ে যাচ্ছে, আর আমি তার পেছন পেছন যাচ্ছি। সেদিন আর কিছুই হলো না। নিপা আর তিন্নিকে নিয়ে সোজা বাসায় চলে এলাম। ওদেরকে সব খুলে বললাম, কিন্তু বাসায় কাউকে জানাতে নিষেধ করেছি। ওরাও আমার সাথে আমার বাসায় এসেছে। আম্মু দেখে তো নানা রকম প্রশ্ন ছুড়ছে। নিপার তিন্নি সব সামাল দিল। আম্মুকে বলল আমি নাকি মাথা ঘুরে পড়ে গেছি, আর আমার কিউটি আম্মুটা বলল, সকালে না খেয়ে গেলে তো এমনই হবে। বারবার বলি খাবারটা ঠিক মতো খাবি, কে শোনে কার কথা। নিপার তিন্নিও চলে গেল, কিন্তু আমি আম্মুর অস্থিরতা দেখে অবাকই হচ্ছি। তাইলে কি আম্মু আমায় এখন ভালোবাসে? আমি তো ভেবেছিলাম আমি আম্মুর বোঝা, তাই তো আমাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। আসলে যখন ভালো থাকি আম্মু শুধু বকা দেয়,
আর যখন অসুখ বিসুখ হয় তখন বোঝা যায় মা কতটা ভালোবাসে। তার পরের দিন সকালে আম্মুর সেবায় আমি তো আবার চাঙ্গা হয়ে গেলাম, কিন্তু সারা রাত আমি একটুও ঘুমোতে পারিনি। এই সাইফটা যে আমার ঘুম কেড়ে নিয়েছে, পাগল করে দিয়েছে আমায়। নিয়ে গেছে এই সানিয়ার মন। সাইফের কথা ভাবলেই নিজে নিজে ব্লাশিং হই আর হাসি। সাইরা বলছে আমি নাকি পাগল হয়ে গেছি। যারা নিজে নিজে হাসে তারা নাকি পাগল। আমি মনে মনে বলছি তুই বুঝবি না রে বোন আমার ভিতরে কি চলছে। ভালোবাসার যে রং লেগেছে মনে, চোখ বন্ধ করলেই যে শুধু তাকেই দেখতে পাচ্ছি, নাকি শুধু তার শরীরের স্মেলই পাচ্ছি। আমার হৃদয়ের সিংহাসনে সেই যে রাজত্ব করছে। কেন যে এমন হচ্ছে আমি বুঝতেও পারতেছি না। সত্যি আমি সাইফকে অনেক ভালোবেসে ফেলছি। তার রুমালটা বুকে জড়িয়ে ঘুমিয়েছি। আমি যেন আমার ভিতরে নেই, হারিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠেই দেখি সাইরা বসে আছে আমার মাথার কাছে। তার হাতে সাইফের রুমালটা সে নাকের কাছে নিয়ে কি যেন শুকছে। আমি সাইরা থেকে রুমালটা ছো মেরে নিয়ে তার দিকে রাগী চোখে তাকালে, কি হলো এভাবে তাকিয়ে আছিস কেন? খেয়ে ফেলবি নাকি আমায়? তুই এখানে কি করছিস আর এটাতে কি শুকছিস এভাবে? দেখছিলাম আর কি, এটা এমন কি জিনিস যেটা তুই জড়িয়ে সারা রাত ঘুমিয়েছিস? এটা তেমন কি আছে আর এটা কোথায় পেয়েছিস? এত কিছু জেনে তুই কি করবি? তুই একটু বেশি কথা বলিস। আর এটা নিপার, আমার জিনিসে হাত লাগাবি না, এটা বলে দিলাম কিন্তু। কথা তুই বেশি বলিস, আমি না। আর তোর জিনিস ধরতে আমার বয়ে গেছে। হ্যাঁ, যত সব। বলে একটা ভেঙচি কেটে চলে গেল। তারপর রুমালটা দেখে আবার মনে পড়লো সাইফের কথা। কি সুন্দর করে আমার হাতে বেঁধে দিয়েছিল। আমি যখন ব্যথায় সাইফের কাঁধে খামচে ধরি তখন সাইফ আমার দিকে সান্ত্বনার দৃষ্টিতে তাকালো। তার চোখ যেন বলছে সব ঠিক হয়ে যাবে। নিজে নিজেই ব্লাশিং হচ্ছি। তারপর 2 দিন কলেজ গেলাম না, কারণ হাতে তখনও ব্যথা ছিল। আর আব্বু তো খালি বারবার প্রশ্ন করছে কিভাবে হলো, কেন হলো, সাবধানে চলতে পারো না, হ্যান ত্যান আর কত কি। আর ওই জাহাত লুচুটা আম্মুর মোবাইলে বারবার কল দিয়ে ডিস্টার্ব করছে, মেসেজ দিচ্ছে, সরি বলছে, আমাকে বোঝানোর চেষ্টা করছে আর কলেজ যেতে বলছে, তার সাথে দেখা করতে। বাসায় আসার কথা বললে আমি সাথে সাথে মানা করে দিই। এত কিছু করে আবার সরি বলে, সব ঠিক করতে চায়। কিন্তু আমি সরাসরি বলেছিলাম জাহাতকে তার সাথে আমি ব্রেকআপ করছি, কিন্তু সে তো মানছেই না। 2 দিন পর কলেজ গেলাম। নিপা আর তিন্নি বাসায় এসেছে আমায় নিতে। তাদের সাথেই কলেজে এসেছি। ক্লাস শেষে আমি নিপা আর তিন্নি মাঠে বসে গল্প করছিলাম। মনে মনে সাইফকে খুঁজছিলাম। কলেজ এসে তাকে দেখলাম না। তাকে তো একটা ধন্যবাদও দিলাম না। একটু দূরেই দেখা যাচ্ছে জাহাতকে এই দিকেই আসছে। তার কপালে এখনো ব্যান্ডেজ করা। সানিয়া আসছে ওই লুচ্চাটা। একটু লজ্জা শরম বলতে কিছুই নেই। কোন মুখ নিয়ে আসছে তোর সামনে? চল সানিয়া, এর সাথে কথা বলার কোনো দরকার নেই। আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর জাহাত এসে আমার হাত ধরে ফেলে। আমি রেগে জ্বলে উঠলাম। হচ্ছেটা কি? এমন অসভ্যতার মানে কি? ছাড়ো আমার হাত। প্লিজ আমার কথা শোনো। আমার হাত আরো জোরে চেপে ধরলো। আমি চারিদিকে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। জাহাত নিপা আর তিন্নির দিকে তাকিয়ে বলল, তোমরা একটু ওদিকে গেলে আমি একটু ওর সাথে কথা বলতে চাই। যা বলার আমাদের সামনে বলুন। আর কিছু বলার বাকি রেখেছেন কি আপনি? প্লিজ একটু সময় দাও, জাস্ট একটু। নিপা তিন্নি তোরা কোথাও যাবি না। এর সাথে আমার কোনো কথা নেই। আর আমি ওর সাথে কোনো কথা বলতেও চাই না। তারপর জাহাদের দিকে তাকিয়ে, ওই ছাড়ো আমার হাত। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, ছাড়ো বলছি। হাত ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু খুব জোরে চেপে ধরার কারণে পারছি না। সানিয়া আচ্ছা, একটু কি বলতে চাই শোন।
আমরা এদিকে আছি। নিপার তিন্নি আমার কোনো কথা না শুনেই একটু দূরে গিয়ে দাঁড়ালো। জাহাদ, ছাড়ো আমার হাত, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ছাড়ো বলছি। চটফট করছি হাত ছাড়ানোর জন্য। সানিয়া, আমার কথাটা তো একবার শোনো প্লিজ, আমায় বোঝার চেষ্টা করো। আমি জাহাদের পায়ে আমার পা দিয়ে জোরে একটা চাপ দিলেই জাহাদ আমার হাত ছেড়ে দেয়। আমি সামনে এগোতে নিলেই জাহাদ আমার আবার হাত ধরে ফেললো, বলল, প্লিজ সানিয়া, তুমি আমায় ভুল বুঝছো, প্লিজ প্লিজ আমার কথা তো শোনো, ভুল ভাঙানোর একটা চান্স তো দাও। আমি তো আরো রেগে গেলাম, জাহাদ বারবার আমার হাত ধরছে কেন? উফ, বিরক্ত। আমি ঝাঁকুনি দিয়ে জাহাদের হাত ছাড়িয়ে বললাম, তোমার সাথে আমার কোনো রিলেশন নেই, আর আমাকে বারবার টাচ করার কোনো রাইট তোমার নেই। যদি আর একবার আমার টাচ করার চেষ্টা করো না, তবে খুব খারাপ হবে বলেই সামনে হাঁটা দিলাম। একটু সামনে যেতেই এবার আমার ওড়নাটাই টান পড়ল, আমার শরীর থেকে ওড়নাটা সরে গেল। আমি প্রচন্ড রেগে এক হাতে ওড়না ধরে পিছনে ফিরেই ঠাস করে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। অবাক হয়ে তাকিয়ে আছি, আমি ভেবেছিলাম ওড়না জাহাজ টেনে ধরেছে, তাই তো রেগে থাপ্পড় বসিয়ে দিয়েছি, কিন্তু ওড়না তো পাশে একটা ছোট্ট গাছের সাথে আটকে গেছে। আর আমি ভুল করে থাপ্পড়টা জাহাদকে না সাইফকে দিয়েছি। জাহাদ তো সাইফের আরো পিছনে দাঁড়িয়ে আছে, আর সাইফ তো আমার পিছন দিয়েই যাচ্ছিল, আর আমি কিনা তাকে থাপ্পড় দিলাম। সাইফ খুব রেগে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, রাগে ফুঁসছে। একটা হাত দিয়ে তার গালে ধরে আছে। কলেজের সবাই তো আমাদের তামাশা দেখছে। ইস, এত মানুষের সামনে আমি তাকে থাপ্পড় মারলাম। সাইফ তো আমায় জাহাদের থেকে বাঁচিয়েছিল, তাকে তো ধন্যবাদটাও পর্যন্ত জানায়নি, আর এখন আমি ধন্যবাদের বদলে থাপ্পড় দিলাম। সিসি সানিয়া, তুই এত খারাপ? আমি খুব অনুতপ্ত ভাবে তার দিকে তাকিয়ে বললাম। ইয়ে মানে আর কিছু বলার সুযোগই দিল না, আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইস, খুব জোরে দিয়েছে থাপ্পড়টা। থাপ্পড় দেওয়ার সাথে সাথেই সাইফ হনহনিয়ে চলে গেল। আমি আমার গালে হাত বুলাচ্ছি, খুব জোরে দিয়েছে, ব্যথা পেয়েছি। আমি তো না জেনে ভুল করেই দিয়েছি, সরিও তো বলতে চেয়েছিলাম, কিন্তু সে আমায় কেন দিল, তাও এত জোরে? চোখ ছলছল করছে, আবার রাগও লাগছে। নিপার তিন্নি আসলো। সানিয়া, তুই এটা কি করলি? তুই সাইফকে পুরো কলেজের সামনে থাপ্পড় মারলি কেন? বেচারা তোর ওড়না ছাড়িয়ে দিতে গেল, আর একটু টান দিলেই তো ওড়না ছিঁড়ে যেত। তোর কত অসম্মান হতো, আর তুই তার এমন জবাব দিলি? আমার তো নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি তো ভেবেছিলাম ওই জাহাজ লুচু আমার ওড়না ধরেছে, তাই তো না দেখেই থাপ্পড় বসিয়ে দিলাম। খুব আফসোস হচ্ছে। পুরো কলেজের টপার আর সেরা এই সাহিব, যার পিছনে এত মেল লাইন, সবার ক্রাশ, কত রেসপেক্ট তার, তুই সব আজ শেষ করে দিলি। দেখ দেখ, সবাই কত কানাকানি করছে। তুই এটা খুব বেশি করে ফেলেছিস। নিপা তিন্নির কথা শুনে তো আমার মরে যেতে ইচ্ছে করছে। কি করলাম আমি? সানিয়া, আমার কথা তো শোনো। একটু এদিকে এসো বলেই আমার পাশে এসে দাঁড়ালো। আমি ঠাস করে জাহাদের গালে একটা বসিয়ে দিলাম, তারপর বললাম, কুত্তার শয়তান বান্দর, আরেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করলে তোর মুখে পেরেক গেঁথে দেব, হাত ধরলে হাত কেটে কুচি কুচি করে নিব, আর বাসায় ফোন দিবি না শয়তান। আর কয়বার বলবো তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, সব শেষ করে দিয়েছি আমি। তারপর নিপা আর তিন্নিকে নিয়ে কলেজ থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে কতক্ষণ দাঁড়িয়ে আছি, বেল টিপছি বারবার, তারপরও দরজা খোলার নাম নেই। বেলটা টিপে ধরেই আছি, অনেকক্ষণ পর দরজা খুললো সাইরা। বেঁচে আছিস? আমি তো ভাবছি সবাই মরে গেছে।
দরজা খুলতে কি এতক্ষণ লাগে? সাইরা চুপ করে আছে, তবে রাগ রাগ ভাব তার মুখে দেখেই বোঝা যাচ্ছে। তাতে আমার কি? বাসায় ঢুকেই তো আমি পুরোই অবাক, হাঁ হয়ে তাকিয়ে আছি। সাইরা চুপ করে আছে, তবে রাগ রাগ ভাব তার মুখে দেখেই বোঝা যাচ্ছে। তাতে আমার কি? বাসায় ঢুকেই তো আমি পুরাই অবাক, হাঁ হয়ে তাকিয়ে আছি। আব্বু এই সময় বাসায় থাকে না, কিন্তু আজ হঠাৎ বাসায় কেন? আম্মু আর শাহিন ভাইয়াও আছে, সবাই একসাথে সোফায় বসা। আব্বুর মুখে বিষণ্ণতার ছাপ। আমি ঢুকতেই সবাই আমার দিকে কেমন ভাবে চেয়ে আছে। আমিও তো সবাইকে এভাবে একসাথে দেখে অবাক। আব্বু আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। আম্মু আর শাহিন ভাইয়া আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আম্মু আর ভাইকে দেখে আমার তো কেমন জানি ভয় লাগছে। কি হয়েছে? সবাই এখানে কি করছে? এসেছিস তুই? এতক্ষণ কইছিলি? এত দেরি হলো কেন? মেয়েকে লাই দিয়ে মাথায় তুলেছে। আমি বারবার সাবধান করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা? কি হলো? কথা কানে যায় না? কি বলছি শুনিসনি? ভাইয়ার ধমকে আমি ভয় পেয়ে কেঁপে উঠি। ভয়ে মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ভাইয়া, কলেজ দেরিতে ছুটি হয়েছে তাই। চুপ, একদম চুপ। মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বললে কেটে টুকরো টুকরো করে দিব। ভাইয়ের ব্যবহারে আমি খুবই ভয় পাচ্ছি, যেন সে আমায় এক্ষুনি কেটে টুকরো টুকরো করে দিবে। আমি তো কিছু করিনি, সত্যি বলছি। তো সেদিন তোদের কলেজে ফাংশন ছিল, সেদিন কি হয়েছিল? কি হয়েছিল মানে? শাহিন ভাইয়া আমার দিকে তেড়ে আসছিল, কিন্তু আম্মু তাকে ধরে ফেলে। তুই শান্ত হ, আমি দেখছি। যা হয়েছে তাই বল। কিছু হয়নি তো আম্মু। শাহিন ভাইয়া আম্মুকে সরিয়ে দিয়ে আমার কাছে এসে আমাকে কয়েকটা থাপ্পড় বসিয়ে বলতে লাগলো, কলেজে রং মাখামাখি করতে যাস তাই না? ছেলেদের সাথে কি তোর? হ্যাঁ, তোর হাত ধরবে, তোকে বাসায় পৌঁছে দিবে। ওকে মারার কোনো দরকার নেই, তুই আমার রুমে আয়। আব্বু রুমের দিকে চলে গেল, পিছন পিছন ভাইয়াও গেল। আমি কেঁদে কেঁদে আম্মুকে বললাম, আম্মু আমি কিছু করিনি আম্মু। কিন্তু আম্মু আমার কথা না শুনেই রুমে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাইরা আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমি সাইরাকে জড়িয়ে ধরে খুব কাঁদছি। ভাইয়া আব্বু আম্মুর সামনে আমাকে মারলো, কিন্তু কেন? সাইরাকে জিজ্ঞেস করলে সে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। কি হয়েছে আজ আমার? কেন এমন হচ্ছে আমার সাথে? সব বোধহয় সাইফের অভিশাপ। তাকে থাপ্পড় দিয়েছি তাই আমি খেয়েছি। অনেকক্ষণ কান্নাকাটি করার পরে ফ্রেশ হয়ে রুমে বসে রইলাম। আম্মু রুমে আসলো। আমার কাছে এসে ড্রয়ার থেকে চুড়ি আর রিং আমাকে পরিয়ে দিল। আমি অবাক হয়ে সব দেখছি। আম্মু আমাকে খাটে বসিয়ে নিজে আমার পাশে বসলো। তোর উপরে অনেক বিশ্বাস ছিল তোর আব্বুর, তাই তো আমার এত মানা করার পরেও তোকে কলেজে পড়তে দিয়েছে, আর তুই কিনা আমাদের সব বিশ্বাস ভেঙে দিলি। কি করেছি আম্মু আমি? আম্মু থাক, আর কিছু বলতে হবে না। আগামী সপ্তাহে তোর বিয়ে, পরীক্ষার পর হবার কথা ছিল, কিন্তু তোর আব্বু বলেছে পরীক্ষা দিতে হবে না। আমি আম্মুর কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। এসব কি শুনছি আমি? কি বলছো তুমি এসব? আমার বিয়ে মানে? আমি কি কলেজ যাব না, পরীক্ষা দিব না? তুই যা করেছিস, কলেজে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কান্না করে আম্মুর পায়ে ধরে, আমি কি করেছি আম্মু? আমি তো কিছু করিনি। কাল থেকে কলেজ যাবার কোনো দরকার নেই। আম্মু কেন যাব না আম্মু বলো? আমার দোষটা কি বলো? আর আমি কি পরীক্ষা দিব না? আপাতত কলেজ বন্ধ, আর পরীক্ষা যদি তো শ্বশুরবাড়ির লোকেরা রাজি থাকে তাহলে দিতে পারবি, তাও বিয়ের পরে। তারপর আম্মু তার নিজের মোবাইল আর আমার ল্যাপটপটাও নিয়ে চলে গেল। আমি ফ্লোরে বসেই কাঁদছি। সাইরা রুমে আসলো খাবার নিয়ে। বাসায় আসার পর থেকে কিছুই খাইনি। এগুলো দেখেই তো আমার সব খিদে পালিয়ে গেছে। সাইরা খাবারটা টেবিলে রেখে আমার চোখের পানি মুছে দিল। আমাকে ফ্লোর থেকে উঠিয়ে খাতে বসিয়ে দিল। ঠিক মতো পড়াশোনা করলে এমন হতো না। তোর নিজের দোষে তোর এমন পরিণতি।
আজকের জন্য তুই নিজেই দায়ী। আব্বু অনেক কষ্ট পেয়েছে, তুই আব্বুকে অনেক কষ্ট দিয়েছিস। আমি অবাক হয়ে সাইরার দিকে তাকালাম। আমি আব্বুকে কষ্ট দিয়েছি মানে কি? সাইরা, তুই কি কিছু জানিস? জানবো না কেন, সব জানি। ভাইয়ার থেকে সব শুনেছি। শুধু আমি একা জানি না, আব্বু আর আম্মুও জানে। প্লিজ সাইরা, কি হয়েছে আমায় বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। যেদিন তোদের কলেজে ফাংশন ছিল সেদিন ভাইয়া তোর কলেজে গিয়েছিল। তোকে অনেকবার কল দেওয়ার পরও তুই কল ধরছিস না, তাই কোনো একটা ছেলের সাথে হাত ধরা অবস্থায় ভাইয়া তোকে দেখেছিল। আর ছেলেটা নাকি তোকে কয়েকবার বাসায়ও পৌঁছে দিছে। ভাইয়ার কোন ফ্রেন্ড নাকি ভাইয়াকে বলেছে। তারপর ভাইয়া কলেজে তার একটা ফ্রেন্ডকে তোকে ফলো করতে বলছে, আর সে বলল তোর নাকি ছেলেটার সাথে রিলেশন আছে। আর ভাইয়া আজ আব্বু আর আম্মুকে সব বলেছে। আব্বুকে ভাইয়া আর আম্মু মিলে রাজি করিয়েছে। তোর বিয়ে তো ফাইনাল, আর কিছুই করার নেই। আম্মু ফোন করে তাদের সাথে সব ওকে করেছে। সব শুনে তো আমার গায়ে যেন ঠাডা পড়ছে। সাইরা, তুই বিশ্বাস কর, আমি এসব কিছুই করিনি। ইনফ্যাক্ট আমি কাউকে ভালোই বাসি না, সব মিথ্যা। এসব বলে আমাকে লাভ হবে না, কারণ ভাইয়া নিজেই তোকে দেখেছে। খাবার দিয়ে গেলাম, খেয়ে নিস। সাইরা বেরিয়ে গেল। এই জাহাদের জন্য আমার সব শেষ। নিশ্চয়ই ভাইয়া জাহাদকেই দেখেছে আমার হাত ধরতে। কি থেকে কি হয়ে গেল আমার সাথে, এটাও হওয়ার কথা ছিল না। অনেক কষ্টে 2টা দিন পার করলাম, সবাই ব্যস্ত শপিং নিয়ে। বিয়ে তো আমার, কিন্তু তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আব্বু যে সেদিন রাতে আমায় তার রুমে ডেকে বলেছিল, আমি যদি আব্বুকে ভালোবাসি আর তার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে যেন কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না করি। আর আম্মু বলল, যদি আমি উল্টাপাল্টা কিছু করি তাইলে আমার আব্বুর মান সম্মান শেষ হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে। আমার আব্বু মান সম্মান ছাড়া বাঁচবে না, তাই চুপচাপ বিয়েতে রাজি হতে হয়। আর ভাইয়া তো আমায় রীতিমতো ধমকি দিয়েছে, কিছু এদিক ওদিক হলে নাকি আমায় মেরে ফেলবে। তারা যা করছে নাকি আমার ভালোর জন্যই করছে। সো নো গন্ডগোল, অনলি এনজয়। সাইরা নাকি ছেলেকে দেখেছে, খুব সুন্দর। সাইরা আর আম্মু শপিংয়ে গেছিল, আর সেখানেই নাকি ছেলের মা আর ছেলের সাথে দেখা হয়েছে। আম্মু তো ছেলেকে দেখে বাসায় এসে ফুপি আর খালামণিদের সাথে শুধু তারিফ করেই যাচ্ছে। ছেলে হেভি স্মার্ট, খুবই ভদ্র, লাখে এক। আমার সানিয়ার কপাল ভালো, তার জন্য এমন একটা ছেলে পেয়েছে। হ্যান ত্যান বলছে, বিয়ে বাড়ি বলে কথা। ফুপি, খালামণি, নানু সবাই এসে বাসা ভর্তি হয়ে গেছে। নিপার তিন্নিকেও ভাইয়া দাওয়াত দিয়ে এসেছে। সবাইকে দাওয়াত করা শেষ, সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। সাইরা বলেছিল আম্মু ছেলের সাথে আমাকে ওই দিন দেখা করতে বলেছিল, কিন্তু আমি যাইনি। তাই আম্মু খুবই রেগেছিল আমার উপর। কিন্তু এখন আম্মু খুব খুশি, নানু তো আরো বেশি খুশি। আমার হাতে কারো মোবাইলই দিচ্ছে না, ধরলে কেউ না কেউ এসে নিয়ে যায়। খুব কড়া নজরে রেখেছে আমায়। যার সাথে আমার বিয়ে হবে তার সাথে কথা বলা তো দূরের কথা, তাকে দেখিনি পর্যন্ত। আমি আমার আব্বুর জন্য সব মেনে নিতে পারবো, তাদের সুখেই আমার সুখ। তাই আমি চুপচাপ আছি, তবে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সবাইকে ছেড়ে আমি থাকবো কি করে? আমি আব্বু আম্মুকে ছাড়া একটা রাত বাইরে কাটাইনি, কিন্তু 2 দিন পরেই তো আমায় নিয়ে যাবে। তখন কিভাবে থাকবো আমি তাদের ছাড়া? আজ আমার বিয়ে, কিন্তু আমার মুখে একটু হাসির ছিটে ফোটাও নেই। তবুও জোরপূর্বক মুখে লোক দেখানো একটা হাসি ফুটিয়ে রেখেছি। সকালে আব্বু আমায় জড়িয়ে খুব কেঁদেছিল, আর আমি তো কাঁদতে কাঁদতে প্রায় মরেই যাচ্ছি। আম্মু আমায় জড়িয়ে অনেক কেঁদেছে। আম্মু আমায় বলেছে, শ্বশুর বাড়িতে সবার মন জয় করে নেবে, সবাইকে ভালোবাসবে, সবার সব কথা মেনে চলবে, সবাইকে আপন করে নেবে, ঠিক আছে? তারা কিন্তু সবাই খুব ভালো মানুষ, তোকে খুব ভালো রাখবে।